হ্যাঁ রোহিণী, হ্যাঁ আমি তোমার বাবার সাথে কথা বলবো। প্রমিস করছি না, কিন্তু ট্রাই করব। হ্যাঁ, ওকে রাজি করানো মুশকিল আছে। জিজ্ঞেস করলে তো বারণ করবে মা। তুমি একটা কাজ করো, ওনাকে 1 মাসের জন্য এখানে ধরে নিয়ে আসো। ওনার জন্য ভালো চেঞ্জ হয়ে যাবে আর আমারও একটু হেল্প হয়ে যাবে মা। আমি তোমার বাবাকে ধরে নিয়ে আসবো, তাও 1 মাসের জন্য? ইম্পসিবল। তুমি জানোই তো বাবার কাছে ব্যাংক অলওয়েজ ফার্স্ট। ওফো, বাবা আর ওনার ব্যাংক, কিন্তু তুমি আসছো তো। দেখো, আমার জন্য আর আমার ফ্ল্যাটমেট প্রতিমার জন্য খুব হেল্প হয়ে যাবে মা। না বলে দিও না। তোমার বাবার সাথে কথা বলে ফোন করছি। কিন্তু উনি যাই বলুন, আমি পরশু তোমায় এখানে এক্সপেক্ট করছি। লাভ ইউ মা। বাই সোনা, লাভ ইউ। এই মেয়েটাও না কখনো কখনো এমন জেদ করে। আসছি আসছি, 1 মিনিট। আরে আসছি আসছি। আজকে একটু লেট হয়ে গেল কেন? আরে আমি ব্রাঞ্চ ম্যানেজার না, কত কাজ থাকে তুমি জানো না নির্মলা। হ্যাঁ হ্যাঁ, সরি, ভুলে গেছি। জল নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, কই শুনছো? হ্যাঁ। আজকে শেষাদ্রির কাজ হয়েই গেল। তাই? হ্যাঁ, 7 দিন, পুরো 7 দিনে তোমার লোন হয়ে যাবে শেষাদ্রিকে, এই কথা আমি বলেছিলাম। হ্যাঁ, করিয়েও দিলাম। ভালোই তো হলো। আরে শুধু ভালোই না, দরকারিও নির্মলা। দেখো আমাদের গভর্নমেন্ট ব্যাংকে প্রাইভেট ব্যাংকের সাথে কম্পিটিশন তো করতেই হবে। ওদের মতো রেসপন্স তো চাই ফাটাফাট, কি তাই না? হ্যাঁ, তাই তো দাও নাও, শার্ট দাও। টাওয়েল। আচ্ছা শোনো না, আমি কি বলছি। বলো। দেখো নির্মলা, কি জানো, আমি ঠিক করেছি রিটায়ারমেন্টের পরে কমপক্ষে 3 জন জুনিয়রকে এমন ভাবে তৈরি করব যে যারা যে কোনো ইন্টারন্যাশনাল ব্যাংকের এমবিএ টেমবিএ দের সাথে পাল্লা দিতে পারবে। এবার আমি বলি। বলো। আজ রোহিণীর ফোন এসেছিল পুনে থেকে। আচ্ছা, কি বলছো? ও চাইছিল যে আমি কিছুদিন ওর কাছে গিয়ে থাকি, 1 মাস, যতদিন না ওর পরীক্ষা শেষ হয়। ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে ওকে ভালো কোনো খাবার খাইও। ওকে তো খাওয়াবই, আর তোমায়ও ভালো করে কফি খাওয়াই। গ্রেট। আমি স্নান করতে যাই। হ্যাঁ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। নির্মলা, তুমি কাল সকালেই পুনে চলে যাও না? আর তুমি? তুমি তো জানো যে আমি যেতে পারবো না, কিন্তু সামনের সপ্তাহে একবার ঠিক চলে আসবো। ছেড়ে দাও, আমি জানি যে তুমি আসবে না। তুমি দেখো, ব্যাংকের নিশ্চয়ই কোনো দরকারি কাজ চলে আসবে। আরে কাজ না থাকলে আমি আসবো না কেন? শোনো, তুমি রোহিণীকে পুরো সাপোর্ট দিও। হ্যাঁ। বেচারি টেনশনে আছে হয়তো, তাই না? আজকালকার ছেলেমেয়েরা খুব স্ট্রেস নিয়ে ফেলে, তাই না? তুমি কম নাও নাকি? তুমি দেখো নির্মলা, আমি কাল সকালের টিকিট বুক করাচ্ছি তোমার, অনলাইন। এখান থেকে? হ্যাঁ, আরে ভাই, আজকাল সবকিছু তো অনলাইনেই হয়। তুমি কম্পিউটার শিখে নিচ্ছ না কেন? আমি কি করব এইসব শিখে? 1 মাস আমার থেকে দূরে থাকবে, পুনে থেকে অন্তত অনলাইন রোম্যান্স তো করতে পারবে। রোম্যান্স? আমি এতটা খারাপ নই গো। হ্যাঁ? চলো চলো নির্মলা, তাড়াতাড়ি করো, বাস চলে যাবে। কামন। আরে নির্মলা, কি করছো? চলো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, ব্যাস একবার সবকিছু দেখে নিচ্ছি। ভালো, ভালো, আচ্ছা ভালো। শোনো, বলো। আশীর্বাদ হোটেলের দেবেন্দ্রদার সাথে আমার কথা হয়ে গিয়েছে। আমি ওকে বলেছি যে তোমার জন্য তেল, নুন, ঝাল সব কম, আর বন্ধুত্বের নামে যদি তুমি ওকে ব্ল্যাকমেল করো, একটাও পকোড়া খাও, আমার মতো খারাপ কেউ হবে না। আরে না গো আমার ডার্লিং, তুমি একেবারে নিশ্চিন্তে থাকো। দুধওয়ালাকে বলেছি একদিন ছেড়ে আর একদিন দুধ দিতে, না হলে নষ্ট হয়ে যাবে। আমি সব ঠিক বুঝেছি, আছে? এবার হ্যাঁ, চলো। 1 মিনিট, আমি দুধটা রেখে আসি, 1 মিনিট। খেয়ালও রাখতে পারে সব দিকে। ও আচ্ছা, আরে এটা তোমার ওষুধের লিস্ট। হ্যাঁ, এতে ডোজ লেখা আছে, মনে করে খেয়ে নেবে। একটা কাজ করো, আমার নাম আর ফোন নাম্বারটা লিখে আমার জামায় লাগিয়ে দাও, যাতে আমি ভুলে না যাই। আরে ভগবানের সামনে রোজ প্রদীপ জ্বালাতে ভুলে যেও না। আমি নিপতেই দেবো না ওটাকে, ঠিক আছে? আরে 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 আরে, কি করছো তুমি নির্মলা? ডোন্ট বি সেন্টিমেন্টাল, কাম অন। পুনেতেই তো যাচ্ছ, তাও তো 1 মাসের জন্যে। চলো চলো। দেবেন্দ্র, আজকে ওয়েস্ট ইন্ডিজ, পাক্কা ওয়েস্ট ইন্ডিজ, দেখে নিস। না দাদা না, আজকে আমি বেট লাগাবো না। এই টিমটার তো আজ ভগবানই সহায়। আরে না রে ভাই, এরকম বলিস না। দেবেন্দ্রদা ডেকেছিলেন?
হ্যাঁ ভেঙ্কটেশ, আজকে আমাদের দাদাকে কি খাওয়াচ্ছ? হ্যাঁ, স্যার তেঞ্জি আর কাজুর সবজি, আমের চাটনি আর ম্যাঙ্গালুরু স্পেশাল প্রেসিডেন্টাল। আরে দারুণ ব্যাপার রে ভাই। দেবেন্দ্র, একে তো আমাদের গ্রামের মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের গ্রামেরই জাত ভাই হয়। তুই কোন গ্রামের ছেলে রে? বামনজুর। বামনজুর? আরে বামনজুর তো আমারই গ্রাম রে। হ্যাঁ, বামনজুরের কোথায়? অমৃতেশ্বর মন্দির আছে না, হ্যাঁ, হ্যাঁ, ওখানে ওই মিত্র সমাজ হোটেল আছে, মিত্র সমাজ। ওই গলিতেই। আচ্ছা, তুই ওই গলিতেই থাকিস? হ্যাঁ হ্যাঁ। আই আই ও, এইসব ছোটবেলার কথা মনে করাস না। সত্যি ওইসব দিনগুলো কত ভালো ছিল দেবেন্দ্র। কি বলবো, এখানে কতদিন আছিস? এই হপ্তা দুয়েক হলেও ও আর ওর এক বন্ধু রঘুকে আমি কাজে রেখেছি। আচ্ছা, আচ্ছা ভেঙ্কটেশ, হ্যাঁ আমাদের পাইদার মিসেস 1 মাসের জন্য পুনে গেছে। বুঝে গেছি, সেই জন্য ওনার খাবার আমাদের হোটেল থেকেই যাবে। বুঝতে পেরে গেছি স্যার, একদম মিত্র সমাজ হোটেলের মতো। প্রেসিডেন্ট ডাল। ব্যাস, আর 3 বছর, তারপর আমি সবকিছু এখান থেকে গুছিয়ে নিয়ে ফিরে যাব নিজের জায়গায়, বেঙ্গালুরু। বাড়ি বাড়ি হয় ভাই। আপনাদের সরকারি কর্মচারীদের তো এখন মজাই মজা। তাই গ্র্যাচুইটি ফান্ড, ম্যাচিউরিটি ফান্ড, রিটায়ারমেন্ট, প্রত্যেক মাসে পেনশন। আমরা ছোট ব্যবসায়ীরা তো 1 সপ্তাহের বেশি ভাবতেও পারি না। সেটা ঠিকই, কিন্তু ফিরতে তো তোর ইচ্ছে করে, তাই না? গ্রামের সেই সবুজ ক্ষেত, মন্দিরের সেই ঘন্টার শব্দ, আর ওই ফিল্টার কফির স্বাদ। আহাহাহা। গ্রাম গ্রামই হয়, আর বাড়ি বাড়ি। সত্যি কোনো বড় শহরে জৌলুস কোনো গ্রামে কাটানো স্মৃতিকে কখনো ভুলিয়ে দিতে পারে না। সেই সব নিষ্পাপ স্মৃতি বারবার ফিরে আসে, আর শহরের মানুষকে বারবার গ্রামে ফিরে আসার জন্য অনুরোধ জানায়। সেই শহরের মানুষ যদি নিজের গ্রামবাসীর মুখোমুখি হয়, তাহলে প্রথম দর্শনেই স্মৃতির মেঘ ঘিরে ধরে, ভ্রাতৃত্ববোধ ঝরে পড়তে থাকে। 55 বছরের সিনিয়র ব্যাংক অফিসার রামকৃষ্ণ পাইয়ের সাথেও এরকমই কিছু হয়। রামকৃষ্ণ পাই মুম্বাইয়ের ঘাটকোপার এলাকার বাসিন্দা। ওনার আদি বাসস্থান কর্ণাটকের দক্ষিণ কর্ণা জেলায় ছিল, যেখানে যোগ্যতা অর্জন করার পর নিজের ভাগ্যকে পরীক্ষা করার জন্য মুম্বাই চলে আসেন। কর্মভূমি মুম্বাইতে জীবন কেটে গেছে, কিন্তু বাড়ি বাড়িই হয়। পাইদা, এ রঘু ভেঙ্কটেশের বন্ধু। তাই? দুজন একই গ্রামের। দেবেন্দ্র, আজকাল আমাদের গ্রামের অনেকেই মুম্বাইতে চলে এসেছে, তাই না? হ্যাঁ, সেই জন্য মুম্বাইতে নিজেকে একা মনে হয় না। সেটা তো ঠিকই। ঠিক আছে, নমস্কার দাদা। আসি তাহলে। আচ্ছা, বাই দ্য ওয়ে, হ্যাঁ, আমি বলছি যে রোজ এই সন্ধেবেলাতে আপনাকে আর কষ্ট করে এখানে খেতে আসতে হবে না। আমি বাড়িতে খাবার পাঠিয়ে দেব। সেরকম হলে তো ভালোই হয়। হ্যাঁ, কিন্তু আমার এখানে আসতেও কোনো অসুবিধা নেই। আরে সেই অজুহাতে দেবেন্দ্র, গ্রামের লোকেদের সাথে দেখা হয়, গ্রামের কথাবার্তা হয়, খুবই ভালো লাগে। ঠিক আছে, আমি পাঠিয়ে দেব। ঠিক আছে, আসি। আসুন। গ্রাম থেকে আসা প্রত্যেক মানুষের মধ্যেই রামকৃষ্ণ পাই কিছু নিজস্বতা খুঁজতেন। তার মাধ্যমে নিজের স্মৃতিকে সতেজ করতেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং।
ভাইদা, ভালো করে আউটলাইন তৈরি করো। চলো চারিদিকটা সার্চ করি। ইন্সপেক্টর সাহেব, আমার ডেলিভারি বয় খাবার নিয়ে এসেছিল, এসে দেখে যে ভাইদার লাশ। উনি আমার বন্ধু ছিলেন। কত বছরের বন্ধুত্ব? অনেক বছরের, আমার মনেও নেই কত বছরের। তখন উনি ন্যাশনাল পিপল ব্যাংকে নতুন নতুন জয়েন করেছিলেন। ইদানিং তো উনি সিনিয়র ম্যানেজারের লেভেলে ছিলেন। স্যার, কাবার্ডের ড্রয়ার খোলা রয়েছে, অনেক কিছু চুরি হয়েছে। মিস্টার পাই গত এক সপ্তাহ ধরে এই বাড়িতে একা থাকছিলেন। দেবেন্দ্রবাবু ওনার মিসেস আর মেয়েকে ফোন করেছেন। ওনারা যখন আসবেন তখনই জানা যাবে কি কি চুরি হয়েছে। স্যার, আলমারিটাকে ওটা চাবি দিয়ে খোলা হয়েছে, কোনো ভাঙাচোরা নেই। ওনার পার্সে টাকা পাওয়া গেছে, মোবাইল ফোন নেওয়া হয়নি, আর পকেটে এই কন্ডোমের প্যাকেটটা পাওয়া গেছে। এই চাবির গোছা, নাইফ। এটা তো কোনো রান্নাঘরের কাজের ছুরি মনে হচ্ছে। ঠিক তাই। আমার এটার ফিঙ্গারপ্রিন্টস চাই। পেয়ে যাবেন, শুধু একটু সময় লাগবে। ওনার গলা খুব বেশি জোর দিয়ে কাটা হয়েছে, কারণ ভিতরে সব পাইপ র্যাপচার হয়ে আছে আর খুব বেশি ব্লিডিং হয়েছে। নিজেরই বাড়ির ড্রয়িং রুমে মারা যান মিস্টার পাই। ওনার অফিসের ব্যাগ ওনার পাশে পড়েছিল। মৃত্যু কটা নাগাদ হয়েছে? দুপুর প্রায় 2:30 থেকে 3টের মধ্যে হয়ে থাকবে। স্যার, শনিবার ছিল, ব্যাংকে তো হাফ ডে হয়। আর বাড়িতে ঢুকতেই মিস্টার পাইয়ের ওপর আক্রমণ হয়। আর স্যার, বাড়ির চাবি লাশের পাশে পাওয়া গিয়েছে, যেখানে ওনার ব্যাগটাও ছিল। আর বাড়িতে জবরদস্তি ঢোকার কোনো চিহ্নও নেই। তার মানে খুনি খুব ভালোভাবে মিস্টার পাইকে জানতো, যে হয়তো বাড়ির ভেতরেই ছিল বা হয়তো মিস্টার পাইয়ের জন্য বাইরে অপেক্ষা করছিল। আর স্যার, মিস্টার পাইয়ের শার্টের পকেট থেকে একটা কন্ডোমের প্যাকেটও পাওয়া গেছে। আর ওনার স্ত্রী 1 মাসের জন্য পুনাতে গিয়েছেন। আপনি পুনে গিয়েছিলেন 1 সপ্তাহ হয়ে গেল। হ্যাঁ স্যার, আমার মেয়ের ওখানে গিয়েছিলাম। কি কি চুরি হয়েছে? আমার সব গয়না চুরি গিয়েছে স্যার। বাড়িতে মোটামুটি 25,000 ক্যাশ ছিল, সেটাও গেছে। আমার বিয়ের জন্য বাবা যেসব গয়না বানিয়েছিলেন সেগুলোও গেছে। গয়না আর ক্যাশ সবসময় কাবার্ডে লক করে রাখতেন? হ্যাঁ স্যার, সব সময়। চাবিগুলো একটা গোছাতে ছিল, সেটাতে বাড়ির চাবিও ছিল। এরকম 2টো সেট ছিল, একটা আমার কাছে আর একটা রোহিণীর বাবার কাছে। খুনি এই চাবিটার ব্যাপারে জানতো মিসেস নির্মলা পাই? আপনারা 3 জন ছাড়া এরকম আর কেউ আছে যে চাবিগুলোর ব্যাপারে জানতো? না স্যার। কারোর সাথে কোনো শত্রুতা আপনার স্বামী কোনোদিন উল্লেখ করেছেন? কারোর সাথে কোনো রকম সমস্যা ছিল? না স্যার, ওনার কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। আপনার এই আশীর্বাদ হোটেল এখান থেকে খুব কাছে। হ্যাঁ, এখান থেকে মাত্র মিনিট 5। আপনারা রোজ দেখা করতেন? না, রোজ নয়, কিন্তু গত সপ্তাহে দাদা 2বার এসেছিলেন। একসঙ্গে ম্যাচ দেখতাম। ও
দারুণ হয়েছে তো। স্যার আমি নিজের হাতে বানিয়েছি। ব্যাস, দুবার পাইদা আমার সাথে হোটেলে দেখা করতে এসেছিলেন, কিন্তু আমার ডেলিভারি বয়রা রোজ সন্ধেবেলা ওনার জন্য খাবার নিয়ে আসতো। আপনি বলছিলেন যে আপনাদের মধ্যে অনেক পুরনো বন্ধুত্ব। শুধু বন্ধুত্বই নয়, আমরা চাঁদ ভাই ছিলাম। আমরা সবাই ম্যাঙ্গালোর সাইডের ঘট সার্ফার। নির্মলা দেবী, আপনার স্বামীর কোনো মহিলার সাথে অ্যাফেয়ার ছিল? ইন্সপেক্টর সাহেব, আমার স্বামী খুব ভালো লোক ছিলেন। শুধুমাত্র খারাপ লোকেদেরই কিন্তু অ্যাফেয়ার থাকে না। না না ইন্সপেক্টর বাবু, আপনি এটা কি বলছেন? আমাদের পাইদা তো একেবারে পুজো পাঠ করা সাদাসিধে মানুষ ছিলেন। আমাদের তো এটা শুনতেই অদ্ভুত লাগছে। ওনার শার্টের পকেট থেকে কিন্তু একটা কন্ডোমের প্যাকেট পাওয়া গেছে। মা মা স্যার, মিস্টার পায়ের সব প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করলাম, কিছুই জানা গেল না। বিল্ডিং এ কোনো সিকিউরিটি নেই নাকি? পুরনো কলোনি স্যার, সিকিউরিটি বলে কিছুই নেই। দুপুর 2:30 থেকে 3টের মধ্যে মারা গেলেন, কোনো চিৎকারের আওয়াজ নেই, কেউ কিছু আন্দাজও করতে পারলো না। স্যার কিন্তু একটা ব্যাপার হচ্ছে, কি? ঘরটাকে যেভাবে লুট করা হয়েছে, শুধু কাবার্ড আর ড্রয়ার খুলে জিনিস নিয়েছে, বাকি সব যেমন ছিল তাই আছে। যেন খুনি আগে থেকেই জানতো যে গয়নার ক্যাশ কোথায় আছে। আর লকারের চাবি কোথায় আছে সেটাও জানতো। টু ইয়ার্সের সার্ভিস ছিল মিস্টার রামকৃষ্ণ পাইয়ের, কলঙ্কবিহীন সার্ভিস অফিসার, আর কাজেরও ভীষণ পাক্কা ছিল। অফিসে কেমন ছিলেন? সবার সাথে খুব ভালোবেসে কথা বলেন। কারোর সাথে কোনো বিশেষ ভালোবাসা? মানে অ্যাফেয়ার? আই এম সরি, আমার মানে আমি এসব পার্সোনাল কথা কি করে জানবো? আর তার উপরে আমি এরকম কোনোদিনই শুনিনি। কেউ বলেছে, কারো থেকে শুনে থাকবেন। অফিসে কারো না কারোর তো অন্যের অ্যাফেয়ারে আকর্ষণ আছে। দেখুন অফিসার, আই এম সরি, আমাদের এখানে কিন্তু সবার সাথে প্রফেশনাল সম্বন্ধ আছে। হ্যাঁ, তবে একে অপরের ফ্যামিলির ব্যাপারে জানি, কিন্তু এই ধরনের অবৈধ সম্পর্ক বা ফেয়ার আমাদের অফিসে সাধারণ ব্যাপার নয়। স্যার, মিস্টার পাইয়ের ফোন রেকর্ডস। কোনো কাজের নাম্বার? স্যার, বেশিরভাগ কলে ওনার স্ত্রী আর মেয়েকে করা হয়েছে, আর ওনাদেরও কোনো বিশেষ কল আসেনি। বিশেষ কোনো কল যেটা প্রস্টিটিউশন র্যাকেটের দিকে ইঙ্গিত করে? স্যার, আপনার কি মনে হয় উনি কোনো কলগাল ডেকেছিলেন? অসম্ভব কিছু না। সুযোগ সন্ধানী মানুষের কাছে সুবর্ণ সুযোগ ছিল। স্ত্রী 1 মাসের জন্য বাড়ির বাইরে গিয়েছেন, কোথায় যাওয়ার টেনশন নেই, তাই কল গার্ডকে বাড়িতে ডেকেছেন আর মৃত্যু কড়া নাড়া দিয়েছে। স্যার, ওনার পুরো কল রেকর্ডস আমি চেক করেছি, এর মধ্যে কোনো নাম্বারই কোনো কল গার্ল অথবা কোনো দালালের ছিল না। এই কাজ প্রফেশনাল খুনির নয়, কারণ ব্যাগ আর মোবাইল সে ছাড়বে না। খুনি অবশ্যই চেনা পরিচিত কেউ ছিল যে ঘরের সবকিছু জানতো, তাই ডাইরেক্ট গয়না আর ক্যাশের দিকে যায়। স্যার, মিস্টার পাইয়ের স্ত্রী আর মেয়ে দুজনেই পুনেতে ছিলেন, আর ওনারা ছাড়া ওনার কাছের বন্ধু ছিলেন দেবেন্দ্র, হোটেল আশীর্বাদের মালিক। মেয়ে পুনেতে কোথায় পড়ে? সিনার্জি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে। পুনের অ্যাড্রেস বার করো। মা আর মেয়ে যখন এখানে, তখন চুপচাপ পুনের ব্যাকগ্রাউন্ড চেক করো। মা মেয়েকে সন্দেহ স্যার? রক্তের সম্পর্কেই সব থেকে বেশি রক্তপাত হয় অফিসার। স্যার, আগের পুরো সপ্তাহটা রোহিণী বাড়িতেই ছিল, এখানে। সারাদিন বাড়িতেই ছিল? আমাদের এক্সামস চলছে, আর আমাদের জন্য এখন একটা মিনিট খুব দামি। সেই জন্য বাকি অন্য কাজের জন্য আমরা আমাদের মায়েদেরকে ডেকে নিই। রোহিণীর মাও এখানে এসেছিলেন? হ্যাঁ স্যার। পুরো সপ্তাহটা তিনি এখানেই ছিলেন? 17 ডিসেম্বরও? দিনটা শনিবার ছিল। ইয়েস স্যার, ওরা দুজন এখানেই ছিল। বিকেল বেলা 4:30টার সময় যখন দেবেন্দ্র আঙ্কেলের ফোন এসেছিল মুম্বাই থেকে, উনি বললেন ওখানে এরকম সমস্ত ঘটনা ঘটেছে, আর এটা শুনে ওনারা আশ্চর্য হয়ে চলে গেলেন। রোহিণী, মিসেস পাই আর দেবেন্দ্র, 3 জনের ফোনের রেকর্ড জানাও। ইয়েস স্যার। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। কি স্যার? মিস্টার পাইয়ের পকেট থেকে পাওয়া কন্ডোমের প্যাকেট আমাদের প্রস্টিটিউশন র্যাকেট আর অ্যাফেয়ারের অ্যাঙ্গেল থেকে ভাবতে বাধ্য করে দিয়েছে। রাইট স্যার। এটা আমাদের বিভ্রান্ত করার জন্য কোনো চাল না তো? হতে পারে খুনি কোনো বিশেষ উদ্দেশ্যের জন্যই মিস্টার পাইয়ের পকেটে কন্ডোমের প্যাকেটটা রেখেছিল। এই কেসটা খুব জটিল হয়ে গিয়েছিল। একজন সিনিয়র ব্যাংক অফিসার তার নিজের বাড়িতেই নিষ্ঠুরভাবে খুন হয়ে গিয়েছিল। সম্পূর্ণ সম্ভাবনা ছিল যে খুনি জানাশোনা কেউই হবে, কিন্তু না কোনো জোরালো সূত্র পাওয়া গিয়েছিল, না কোনো তথ্য প্রমাণের চিহ্ন। স্যার,
কোনো রকম প্রোগ্রেস পেলে? তেমন কিছু না স্যার। আমি রোহিণী, দেবেন্দ্র আর মিসেস পাইয়ের ফোন রেকর্ডস ট্র্যাক করেছি, সব ট্রেন্ডসই ফলো করেছি, কিন্তু এমন কিছু বেরিয়ে আসেনি যেটা আমাদের কাজে লাগবে। হয়তো সমস্ত কিছু প্রমাণ একদিকে আছে আর আমরা অন্যদিকে অন্ধকার গলিতে চোখ বন্ধ করে হাতড়াচ্ছি। হ্যাঁ বলুন ডক্টর। মানে সাহেব, ওই ফিঙ্গারপ্রিন্টগুলো এসে গেছে। পার্সে আর অফিস ব্যাগে যে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে সেটা মিস্টার রামকৃষ্ণ পাইয়ের ফিঙ্গারপ্রিন্টসের সাথে ম্যাচ করছে। আর অন্যটা? কন্ডোমের প্যাকেটে, চাবিতে আর কাবার্ডে একটাই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আর ছুরিতে আর একটা। কাপড়ের মধ্যে থেকে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া সম্ভব নয়, শরীর থেকে সম্ভব, বিশেষত যদি হ্যান্ড টু হ্যান্ড ঝাপটাঝাপটি হয় বা কন্ট্যাক্ট হয়। এই প্রিন্টটা আমরা মিস্টার পাইয়ের শরীর থেকে নিয়েছি। কি দেখা যাচ্ছে? এটা কন্ডোম, চাবি আর কাবার্ডের সাথে ম্যাচ করছে, কিন্তু ছুরিতে অন্য সেট। মানে দুজন খুনি ইনভলভ ছিল মনে হচ্ছে। মানে মিস্টার পাইয়ের পকেটে কন্ডোমের প্যাকেটটা পুলিশ ডিপার্টমেন্টকে বিভ্রান্ত করার জন্য রাখা হয়েছিল। হ্যাঁ, মানে মহিলা সংক্রান্ত কোনো অ্যাঙ্গেল নেই, নো অ্যাফেয়ার, নো প্রস্টিটিউট। আমার টিম কিন্তু ওখানে কোনো মহিলা থাকার কোনো চিহ্নই পায়নি। নর্মালি কিছু না কিছু পাওয়া যায়, একটা চুল, নেল পালিশ, কিছু না কিছু, কিন্তু এরকম কিছু পাওয়া যায়নি। হত্যা করেছে দুজন পুরুষ। তার মানে চাবি দিয়ে আলমারি খোলে, ক্যাশ আর গয়না লুট করে এবং তারপর চাবি লাশের কাছে ফেলে দেয়। স্যার, কোনো প্রফেশনাল কিলারও তো হতে পারে। না, প্রফেশনাল কিলার শুধুমাত্র খুন করে, আর এমনিতে তারা কি করে জানবে যে বাড়িতে কত মাল আছে আর কোথায় রাখা আছে? মানে এমন কোনো মানুষের কাজ যে ওই বাড়িতে আগে কয়েকবার গিয়েছিল, আর মিস্টার পাই পুরো বিশ্বাস করে তাকে ঘরে আসতে দেন, আর তারপর সে আক্রমণ করে। আমার মতে এই আঘাতটা অন দ্য স্পট হয়েছে। প্রাণ নেওয়ার উদ্দেশ্যে হলে তো হত্যাকারী চপার বা তলোয়ার নিয়ে আসতো, আসলে যেমনটা হয়ে থাকে, কিন্তু রান্নাঘরের ছুরি নয়। পেশাদার হত্যাকারী এটার ব্যবহার কোনোদিন করবে না। আগে হ্যাঁ, এটা আমারই রান্নাঘরের ছুরি। মিসেস পাই, আমরা আপনার হাজবেন্ডকে সন্দেহ করেছিলাম যে ওনার কারোর সাথে অ্যাফেয়ার ছিল। না, আমি এটা মানি না। ইদানিং আমরাও আপনার সাথে একমত, কারণ ওনার পকেটে কন্ডোমের প্যাকেট আমাদের বিভ্রান্ত করার জন্য আর হয়তো ওনাকে বদনাম করার জন্য জেনে শুনে রাখা হয়েছিল। আমার বাবা মাকে খুব ভালোবাসতেন আর খুব ভালো মানুষও ছিলেন। বাবা এরকম কখনো করতে পারেন না। এত বছর মুম্বাইতে থাকার পরেও মুম্বাইয়ের হাওয়া ওনার গায়ে একদমই লাগেনি। সব সময় উনি গ্রামে ফিরে যেতে চাইতেন। রিটায়ারমেন্টের পরে আমাদের ওখানে গিয়ে থাকার প্ল্যানই ছিল। মায়ের ওপর খুব ডিপেন্ড করতেন বাবা, ওনাদের মধ্যে কোনো সিক্রেট ছিল না। 25 বছরে আমি ওনাকে সহজে একা রেখে যেতাম না, কিন্তু এইবার রোহিণীর এক্সাম ছিল, তাই আমি পুনে গেলাম। আমি বললাম যে চলো, কিন্তু ব্যাংকে এত কাজ ছিল বলে উনি যেতে পারলেন না। মা রোজ দিনে দুবার বাবাকে ফোন করতো, কোনোদিন ভুল হয়নি। ওনার ডায়াবেটিস ছিল, ওনার খাওয়া দাওয়ার খুব খেয়াল রাখতে হতো। নির্মলা দেবী, এই খুনিরা জবরদস্তি ওনার ঘরে ঢোকেনি, ওরা হয়তো ওনার জন্য ওখানে অপেক্ষা করছিল আর মিস্টার পাই নিজে ওদের ঘরে ঢুকিয়েছিলেন। ঘরে ঢোকার সাথে সাথে খুন হয়েছে, হাতাহাতের কোনো চিহ্ন নেই। খুনিরা খুব ভালোভাবে ওনার থেকে চাবি নেয় আর ওনাকে মেরে ফেলে। এরকম কে হতে পারে নির্মলা দেবী? সত্যি ইন্সপেক্টর সাহেব, আমি তো ভাবতেই পারছি না যে কাছের কোনো আত্মীয় বা বন্ধু এরকম করতে পারে। মিসেস পাইয়ের বক্তব্য যে খুনি ওনার, মানে মিস্টার পাইয়ের আর মিসেস পাইয়ের চেনাশোনা কেউ হতে পারে না। মানে এমন একজন মানুষ হতে পারে যাকে কিনা মিস্টার পাই চিনতেন কিন্তু মিসেস পাই চেনেন না। মানে বন্ধু তো হতে পারে না, তার মানে দেবেন্দ্রও হবে না। পুরো পাই পরিবারে ওনাকে ভালো করে চেনে। যখন মিসেস পাই পুনে গিয়েছিলেন তখন হয়তো মিস্টার পাইয়ের সাথে কারো নতুন করে আলাপ হয়েছিল। মিস্টার পাইয়ের লাশ সবার আগে কে দেখেছিল? হোটেল আশীর্বাদের ডেলিভারি বয় স্যার। আগে হ্যাঁ, পাইদা হোটেলে সবাইকার সাথে মেলামেশা করতেন, সমস্ত স্টাফদের সাথে। ওই ডেলিভারি বয় যে মিস্টার পাইয়ের লাশ সবার আগে দেখেছিল সে কোথায় আছে? গুরু, এক মিনিট। এই কৃষ্ণা, গুরুকে নিয়ে আয় তো। চল। কি হলো স্যার? স্যার, গুরু আমার রেগুলার ডেলিভারি বয়, বিশ্বাসযোগ্য ছেলে। আমরাও এখনো সন্দেহ করছি না, শুধু জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাচ্ছি। নিয়ে চলো। চল। স্যার, সত্যি কথা বলছি, খাবার ডেলিভারি করতে গিয়েছিলাম ওখানে। মায়ের দিব্যি স্যার,
তুই সবার আগে ওখানে কি দেখিস? স্যার পাই দাদার দরজা সবসময় বন্ধ থাকতো, ওই দিন খোলা ছিল স্যার। সেটা অদ্ভুত লেগেছিল স্যার। আমি ভিতরে দেখলাম মেঝেতে পড়ে আছে আর রক্ত লেগে আছে। তুই রোজ খাবার ডেলিভারি করতে যেতিস? ডেইলি 1 সপ্তাহ ধরে। পাই দাদা সন্ধ্যে 7টার সময় খাবার খেত। আমাকে বলেছিল ডট 6:30টায় পৌঁছে যাস গরম গরম খাবার নিয়ে। ওই দিনকে 3:30 থেকে 4টের মধ্যে গেছিলি। কেননা ওটা রাতের খাবার ছিল না, সন্ধেবেলা টিফিন ছিল, ধোসা ছিল স্যার। শনিবারে ওনার হাফ ডে হয় না, তাই সন্ধেবেলা এসে ধোসা খেতেন পাই দাদা। মিস্টার পাইয়ের সাথে বেশ ভালোই চেনাশোনা ছিল। পাই দাদার পুরো হোটেলে সবার সঙ্গে খুব ভালো আলাপ ছিল। আমরা একই গ্রামের, একই জাতের। মানে তুই ছাড়াও বাকি স্টাফরাও এটা জানতো যে মিস্টার পাই শনিবার তাড়াতাড়ি বাড়ি চলে আসতেন। জানবে হয়তো স্যার, ওনার সবার সঙ্গে খুব ভালো আলাপ ছিল। আপনার যতজন স্টাফ আছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে মিস্টার দেবেন্দ্র। কি জন্যে সাহেব? আমার হোটেলের ছেলেরা এরকম করতেই পারে না। আমরা সবাই একই জায়গার, কেউ কারোর ভাই, কেউ কারোর ছেলে। আমরা একে অপরকে খুব ভালো করে চিনি। এই জন্য আমরা সবার সাথে কথা বলতে চাই দেবেন্দ্র বাবু। মিস্টার পাইয়ের খুনি ওনার খুব ক্লোজ ছিলেন। এমন একটা মানুষ ছিল যার উপর মিস্টার পাইয়ের বিশ্বাস ছিল আর বন্ধুত্ব ছিল। আর সেই জন্য আপনার সব স্টাফদের হাজির করুন আর একটু তাড়াতাড়ি। স্টাফরা বলছিল যে আরো দুটো নতুন ছেলে ছিল, নতুন এসছিল। তারা এখানে কেন নেই? ভেঙ্কটেশ আর রঘুপতি। ওয়ার্কার্সদের বক্তব্য মিস্টার পাইয়ের খুনের আগে পর্যন্ত ওরা এখানে ছিল, পরে কোথাও চলে গিয়েছে। আগে ওরা তো ছুটিতে গিয়েছিল, তাও পাইদার মার্ডার হওয়ার আগে। ভেঙ্কটেশ আর রঘুপতি এরাও দুজন ম্যাঙ্গালুরু বামুনজুরের বাসিন্দা। আগে হ্যাঁ। আর মিস্টার পাইও সেখান থেকেই বিলং করতেন। হ্যাঁ। দেবেন্দ্রবাবু, আমার এই দুজনের ফোন নাম্বার আর অ্যাড্রেস চাই। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। স্যার দুটো ফোনই সুইচ অফ বলছে। ফোন রেকর্ড জানাও আর মার্ডারের দিন ফোনের এক্স্যাক্ট লোকেশন বার করো। ইয়েস স্যার। ভেঙ্কটেশ নয়? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার নামই ভেঙ্কটেশ। তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। তোমার বন্ধু রঘু কোথায় থাকে? কেন স্যার, প্রবলেম স্যার কোনো? সেটা তোমাকে আর রঘুকে একসাথেই না হয় বলবো। কোথায় থাকে ও? এই তো পাশের 3টে গলি পরেই থাকে স্যার। যাও, ওকেও নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। আমরা তো 15ই ডিসেম্বরেই মুম্বাই থেকে এখানে এসেছি। আমরা তো আপনার থেকে এইমাত্র জানলাম যে পাই দাদার খুন হয়ে গিয়েছে। হ্যাঁ স্যার, আর আমার কাছে তো মুম্বাই টু ম্যাঙ্গালোরের টিকিটও আছে। ট্রেন টিকিট, নেত্রাবতী এক্সপ্রেস, মুম্বাই টু ম্যাঙ্গালোর, 15ই ডিসেম্বর। হ্যাঁ স্যার বলুন, আমরা ওদের জন্য অপেক্ষা করছি। ইন্সপেক্টর, মানে মনে হয় না যে ছেলে দুটো ইনভলভ আছে। ইনভলভ আছে অফিসার, আমাদের কাছে প্রমাণ আছে। আপনি বরং ওদের দুজনকে আমাদের এখানে ট্রান্সফার করে। ইন্সপেক্টর, মানে মনে হয় না যে ছেলে দুটো ইনভলভ আছে। ইনভলভ আছে অফিসার, আমাদের কাছে প্রমাণ আছে। আপনি বরং ওদের দুজনকে আমাদের এখানে ট্রান্সফার করে দিন। স্যার এটা ঠিক নয় স্যার, আমাদের জোর করে তুলে নিয়ে আসা হয়েছে। স্যার আমরা তো পাইয়ান্নাকে খুন করার কথা ভাবতেও পারি না। তোমাদের দুজনকে ছেড়ে দেব, তোমরা বিশ্বাস করো। যাওয়ার আগে একটা আঙুলের ছাপ দিয়ে যাও। ঢুকিয়ে দিন দুজনকে, এরাই তারা। এটা হলো তোমাদের দুজনের কল রেকর্ডস। 17ই ডিসেম্বর দুপুর 2টো থেকে 3:15-র মধ্যে তোমাদের সেল ফোনের লোকেশন ঘাটকোপারে ছিল। ঘাটকোপারের কোথায়? সেই কলোনিতে যেখানে মিস্টার পাই থাকেন। আর সেই কলোনিতে কোথায়? মিস্টার পাইয়ের ফ্ল্যাটে।
ছুরিতে, চাবিতে, আলমারিতে আর কন্ডোমের প্যাকেট সব জায়গাতেই তোমাদের আঙুলের ছাপ পাওয়া গেছে। 15ই ডিসেম্বর তোমাদের মালিক দেবেন্দ্র থেকে ছুটি নাও, তার ঠিক 2 দিন পরে 17ই ডিসেম্বর মিস্টার পাইয়ের খুন হয়। কিন্তু তোমরা খুব কৌশল করে 15ই ডিসেম্বরের টিকিট নাও, কারণ যদি ধরা পড়ে যাও তাহলে যাতে প্রমাণ হয় যে তোমরা ম্যাঙ্গালুরুতে ছিলে। কিন্তু 17ই ডিসেম্বর তোমরা ম্যাঙ্গালুরুতে না, এই ঘাটকোপারে ছিলে, মিস্টার পাইয়ের বাড়িতে, যেখানে তোমরা মিস্টার পাইকে খুন করো আর গয়না আর ক্যাশ লুট করো। নিশ্চয়ই ওই ফ্ল্যাটে তোমরা বেশ কয়েকবার গিয়ে থাকবে। এবার আমি সবকিছু তোমাদের মুখ থেকে শুনতে চাই। যদি একটাও মিথ্যে বলেছো, একটাও, তাহলে ওই কিচেন নাইফটা দিয়ে দুজনকে কুপিয়ে দেব। স্যার, আমরা ওখানে শুধুমাত্র লুট করতে গিয়েছিলাম, আমাদের ওনাকে মার্ডার করার কোনো উদ্দেশ্য ছিল না। জাত ভাই, গ্রামের মানুষ মনে করে মিস্টার পাই খোলা মনে নিজের বাড়িতে আপ্যায়ন করেছিলেন। গ্রামের প্রতি এই ভালোবাসাটাকে তোমরা বুঝে গিয়েছিলে, আর তার সাথে তোমরা দুজনে এত বড় বিশ্বাসঘাতকতা করলে। আরে ভেঙ্কটেশ! পাই দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার। তুই এখন? আচ্ছা কোনো ব্যাপার না, আমি তো এখনই খাবার খাচ্ছিলাম। তুইও বসে পড়, চল একসাথে খাবো। না পাই দাদা, আরে কি মেয়েদের মতো লজ্জা পাচ্ছিস? আয় ভেতরে আয়। খাবারই তো খাবি নাকি? বন্ধ করে দি। আয়। এই ভেঙ্কটেশ, চেয়ারে এসে বস না। না পাই দাদা, আমি এখানেই ঠিক আছি। ঠিক আছে ঠিক আছে, চলো আমি মেঝেতে বসে বলি। আরে আরে আমরা গ্রামে মেঝেতে বসেই তো খাবার খেতাম, হ্যাঁ, আর তাও চামচে নয়, হাত দিয়ে। সেই। বল কি বলতে এলি? আসলে আমার মা খুব অসুস্থ, তো আমার 500 টাকা দরকার ছিল, বাড়িতে পাঠাতে হবে। দেবেন্দ্র দাদার কাছ থেকে চাইতে আমার একটু খারাপ লাগছিল, তাই। কোনো ব্যাপার নয়, আমি তোকে টাকা দিচ্ছি। ঠিক আমি আছে, এখনই আসছি। বস। ঠিক আছে দাদা। খেয়েছিস তো? আচ্ছা, এই নে তোর টাকা। আচ্ছা, আমি এই যে তোকে টাকা দিলাম, তার মানে এই নয় যে তুই এখানে আসবি না। এটাকে দয়া ভাববি না, জানি এটা তাড়াতাড়ি ফেরত দিবি। আরে আমাদের আত্মসম্মানটাই এমন। আর হ্যাঁ, তুই এক কাজ কর না, তোর ওই বন্ধু আছে না, হ্যাঁ, রঘু, কালোকে সঙ্গে নিয়ে আসবি। আমরা 3 জন একসঙ্গে বসে খাবো, গ্রামের গল্প করব, খুব মজা হবে। ঠিক আছে ঠিক আছে পাই দাদা, আমি কালকে রঘুকে নিয়ে আসবো। আরে কি ব্যাপার ভেঙ্কটেশ, রঘু দুজনেই? আরে আয় 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 ভেতরে। রঘু আয় ভেতরে ভেতরে চলে আয়। হায় রে হায় হায় হায়, কি করলি? ব্যাংক ম্যানেজার রামকৃষ্ণ পাই ভেঙ্কট আর রঘুর মধ্যে 2 জন বন্ধু পেয়েছিলেন, যারা তাকে ছোটবেলার স্মৃতি মনে করাতো। ভেঙ্কট আর রঘু একটা রেস্টুরেন্টের কর্মচারী ছিল, কিন্তু তা সত্ত্বেও রামকৃষ্ণ পাই কোনোদিন ধনী গরিবের বিভেদ করেননি। তার তো শুধু এই 2 যুবকের সাথে দেখা করলে নিজের লোক বলে মনে হতো, কারণ এরা দুজন সেই মাটির ছিল যেই মাটির জন্য মিস্টার পাই ছটফট করতেন। কিন্তু রামকৃষ্ণ পাই হয়তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেননি যে ওনার গ্রামের, ওনার জাতের এই 2 যুবক শুধুমাত্র এই জন্যে বন্ধুত্ব করছিল কারণ ওরা মিস্টার পাইকে লুট করার পুরো প্ল্যান করেছে। 7 দিনে ওই ফ্ল্যাটটার প্রত্যেকটা কোণা স্টাডি করো, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তথ্য জোগাড় করো, তারপর প্ল্যান মাফিক কাজ করো। দিনে ওই ফ্ল্যাটটার প্রত্যেকটা কোণা স্টাডি করো, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তথ্য জোগাড় করো, তারপর প্ল্যান মাফিক কাজ করো।
আরে এই এই তোমরা কারা? এই কে তোমরা? কে তোমরা? কি চাইছো? না না দেবো না চাবি, চাবি চাবি আমি ছাড়ো 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 তোমাকে আমি রঘু, ও ভগবান, তোমরা দুজন। পাই দাদা, আপনার আমাদের চেহারাটা দেখা একদম উচিত হয়। আরে কিন্তু কেন ওরকম করছো তোমরা? রঘু, কি করছো তোমরা? কি চাই তোমাদের? কি চাই তোমাদের? কি চাই তোমাদের? বলেছিলাম চাবি দিয়ে দাও। এটা তোমরা তোমরা তোমার আমাদের এরকম করতে মধ্যে পারো উচিত না। হয়নি। কিন্তু তুই এতে করতে পারিস না। তুই এটা কিন্তু এখন উনি তোমাদের বাড়ির লোকেদের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন হয়তো, নিজের বাড়ির কথা বলেছিলেন হয়তো। টাকা চাওয়ার সাথে সাথেই চট করে টাকা বার করে দিয়ে থাকবেন। উনি কি করে জানবেন যে এই বন্ধুত্ব, এই সব ভালো মানুষই সব নাটক? লোক দেখানো ছিল ওনার বাড়িতে এন্ট্রি নেওয়ার জন্য। তোমাদের লজ্জা হওয়া উচিত। নিয়ে যাও এদের। চল চল নিয়ে চল বলছি। চল আমার সাথে চল। বৌদি, আমায় ক্ষমা করে দাও। সত্যি আমি একদম বুঝতে পারিনি যে আমার হোটেলে এরকম জানোয়ারের মতো লোকেরা কাজ করতে পারে। না দেবেন্দ্র দাদা, এতে আপনার কোনো দোষ নেই। আজকাল তো যুগটাই খারাপ চলছে। আজকাল বোঝাই যায় না কে যে আসলে আপন, আর কে যে আপন সে যে প্রাণটাই নিয়ে নেবে। মা, দেবেন্দ্র আঙ্কেল, আজকাল টাইমটাই খুব ফাস্ট চলছে। আর বাবার জন্য তো আরো ফাস্ট ছিল, কারণ উনি ব্যাংকে কাজ করতেন, টাকা পয়সা নিয়ে ডিল করতেন। কিন্তু কখনো বুঝতেই পারেননি যে আজকের দিনে ভালোবাসা, বন্ধুত্ব সব টাকা দিয়ে মাপা হয়। বাবা তো টাকার এক্সপার্ট ছিলেন, কিন্তু কোনোদিন টাকার মূল্য বুঝতে পারেননি, আর টাকাই বাবার প্রাণ নিয়ে নিল। ভিন দেশে যদি নিজের দেশের কাউকে পাওয়া যায় তাহলে বাস একটা আত্মীয়তা তৈরি করতে কয়েক মুহূর্তও লাগে না। আর ওই ব্রিজটা আর নেই, আর ওই সিনেমা হলটা, সেখানে মল তৈরি হয়ে গিয়েছে। ওহো, আমরা তো ওখানে মর্নিং শো দেখতাম। আর ওই বংশীলালের ফুচকার দোকান, ওটা আছে তো। কয়েক মুহূর্তও লাগে না আর মজবুত সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু কখনো কখনো একটা গভীর সম্পর্ক ইঙ্গিত হয়ে থাকে একটা গভীর ষড়যন্ত্রে। আমরা এটা কখনো বলছি না যে নিজের মাটির সঙ্গে জোড়া সম্পর্কগুলোকে সন্দেহের চোখে দেখা উচিত, কিন্তু আজকের এই কেসটা আমাদের সবার জন্য একটা শিক্ষা। সাবধান থাকুন, নিজের স্মৃতি আর নস্টালজিয়ার জন্যে নিজের জাজমেন্টকে দুর্বল হতে দেবেন না। আপনি হয়তো আপনার অতীতকে নিয়ে ভাবছেন, কিন্তু সামনের জন বর্তমানে রয়ে গিয়েছে। হয়তো ভাগ্য তাড়িত, হয়তো ভয়ঙ্কর লোভ জন্ম নিয়েছে তার মধ্যে। লোভ আর ঈর্ষা, এই দুটো আমাদের সমাজের মধ্যে থাকা দুটো মহাকলঙ্ক। সাহায্যের জন্য বাড়ানো ওই হাতটাকে ধরে কিছু ভালো করার বদলে এই আবেগ মানুষের মনুষ্যত্বকে পাকের মধ্যে টেনে নিয়ে যায়, যেরকম আজকের এই কেসটা আমরা দেখলাম। আপনাদের সাথে আবার দেখা হবে আরও একটা রিয়েল লাইফ গল্পের সাথে, যেটা আমাদের সমাজ আর আমাদের মধ্যেকার চলতে থাকা টানা পোড়েনের একটা জ্বলন্ত প্রতিচ্ছবি। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।